মানুষ নিজে ভুল করে অধিকাংশ ক্ষেত্রে অন্যের উপর দোষ চাপিয়ে দিতে পারলেই শান্তি হয়। দেখেছিলাম বাবা করছিলাম। আরে আমি একটা কথা বলি, আজকে সন্ধ্যাবেলা রোল খাইছো? আসলে আমি পার্সেল আনবক্সিং খুব একটা করি না তো। এই যে আমাদের গরম গরম চিল্লা চলে এসেছে, কিন্তু আমি এমন বেচারা, আমি কোনো খাবারের স্বাদ আলাদা করতে পারছি না। মানে ভুলভাল কথা কাকে বলে, আমি না ভীষণ ভুলভাল বকি। মানে ও টেলার মাপ নিতে ইচ্ছুক নয়, ও নিজে কোমরে ফিতে বেঁধে ও মাপ নেবে। ও যেখানে যেখানে পরীক্ষা দেয় বাড়ি এসে সবাইকে দেখায় ও কত পেলো, কম পেলেও দেখায়, বেশি পেলেও দেখায়। হ্যাঁ মাত্র 8 পেয়েছিস? না না একটু ভালো হয়েছে রে, হাতে লেখাটা আগে তুই একদমই বড্ড বাচ্চাদের মতো লিখতিস। আগে বোনু এটা হাতে সেলাই করতো, তারপর মেশিনে বসতো। আমি বললাম যে ভুলটা হয়তো আমার জন্য হয়েছে, তো ঠিকটাও কিন্তু আমার জন্যই হয়েছে। এই ল্যাপটপের মধ্যে কখনো শুনেছো যে পিঁপড়ে ঢোকে? এই দেখো আমাদের বিরিয়ানির লেয়ারিং করা হয়ে গেছে, এটা কি সুন্দর একটা স্মেল আসছে। আর এই যে আমি স্যালাড কেটেছি। সবাই বলে আমার বাড়িতে চিকেন হয় না, আজকে চিকেন হয়েছে, এটা বাবা রান্না করেছে। আজকে 21শে মে আর সকালবেলা ওষুধপত্র নিয়ে আমি বসে পড়েছি, কারণ গত 3-4 দিন ধরে আমার আবারও সর্দি কাশি, শরীর খারাপ, রাতে কাশির জন্য ঘুমোতে পারছিলাম না। তো ওষুধপত্র চলছে। আই হোপ আমার গলা শুনে হয়তো বোঝাও যাচ্ছে, যদিও সবে ঘুম থেকে উঠেছি বলে গলাটা এরকম হতে পারে। শুরুতে আমার কাশির জন্য রাতে আমি ঘুমোতে পারছিলাম না, তারপর আমাকে এমন ওষুধ দিয়েছে আমি শুধু ঘুমিয়েই যাচ্ছি। মানে ওই কাফ সিরাপগুলো হয় না যেগুলো খেলে ভীষণ ঘুম পায়, তাই অবস্থা আমার। আর এই মাসটা জুড়ে আমার বাড়িতে সবারই কম বেশি শরীর খারাপ। প্রথমে বোনের শরীরটা অসুস্থ হলো, ও একটু ঠিক হলো, তারপর আমি, মাঝে পিঙ্কিরও একটু ঠান্ডা লেগে গেল, তারপর মায়ের একটা কানের সমস্যা হয়েছে, যদিও এখন মোটামুটি ঠিকই আছে, ডিফিকাল্টিস অত নেই। কালকে টেস্টগুলো করানো হয়েছে, টেস্টের রিপোর্ট মোটামুটি ঠিকই আছে। তো এই নিয়ে চলছে, ঠিক আছে, বাড়িতে সবারই কম বেশি কিছু না কিছু লেগেই রয়েছে। তো আজকে আরও একটা লং ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওষুধ দিয়ে সকাল থেকে শুরু করছি আমি। এই যে বোন চলে এসেছে। আচ্ছা বোন, সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটা? মুগ ডালের চিল্লা বানাচ্ছে। এই যে একটা আমাদের জন্য নিয়ে এসেছে, একসাথে খাবো। তুই হটপটে রাখ না। আমি তো এখন খেতে পারবো না, আমার তো ওষুধ আছে। তুই খা, তোর তো খিদে পেয়েছে। কেমন লাগছে? খুব ভালো। আরে এটা খুব ভালো লাগছে, এটা কাইন্ড অফ উপরের ইয়েটা ধোসার মতো লাগছে, ভেতরের পুরটা তো খুব ভালো আছে। আর তোমরা বলো গরম কেমন পড়েছে? মানে লিটারালি পাগল করা গরম। মানে দিনে কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে শুধু এসি চালিয়ে বসে থাকি। বাট সেরকম ভাবে তো জীবন চলে না, কাজ তো নর্মাল রুটিন তো ফলো করতে হবে। মানে সব সময় মনে হচ্ছে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না, মনে হচ্ছে কখন বৃষ্টিটা একটু হবে। এই যে মুগ ডালের চিল্লার এটা স্টাফিং, তাই তো বলুন? এই যে স্টাফিং এখানে বানিয়েছে, এটার মধ্যে পনির আছে, বাঁধাকপি আছে আর পেঁয়াজ আছে, এই সমস্ত কিছু দিয়ে। মানে স্টাফিংটা তুমি তোমার অ্যাকর্ডিংলি রাখতে পারো, যে যে সবজিগুলো তোমার পছন্দ। আর এখানে বোধহয় 5 রকমের ডাল আছে, তাই না? 3-4 রকমের ডাল আছে। হ্যাঁ, শুধু মুগ ডালও দিতে পারো। অনেক রকমের ডাল বোন গতকাল রাতে ভিজিয়ে রেখেছিল, আর সেটাকে এখন মিক্সিতে পেস্ট করে স্বাদ মতো নুন টুন দিয়ে তারপর করেছিস, তাই তো? এই যে এখানে আরও একটা হয়ে গেছে। তো টিফিনে বানানোর জন্য সকাল সকাল উঠে এই সমস্ত করবে, এটা তো অনেকটা টাইম লাগবে। বাহ, তোরা চাহিদাটা কি বলবি একটু? গরম গরম খাবো বাবা, দুপুরবেলা ও করে তারপর তোকে স্কুলে দিয়ে আসবে। তুই ভালো হচ্ছে, একটু খা। যে রান্না করছে সে খেতে চায় না। তুই হঠাৎ করে সকালবেলা মুগ ডালে চিল্লা বানাচ্ছিস? অনেকদিন ধরে দেখেছিলাম, বানাবো করছিলাম। রাত দেখলাম যে বোনেরও কোনো পড়া নেই, আমারও কোনো পড়া নেই। ফাইনালি আজকে এমন একটা মর্নিং যেখানে সবাই বাড়িতে আছে। হ্যাঁ, ওদের এটা করছি। করতে করতে প্র্যাকটিস হবে। তুই প্রথমবার করছিস, এত চাপ নিচ্ছিস কেন? ও প্রথমবার করছে, ও ভাবছে পারফেক্ট হওয়াতেই হবে। প্রথমবার একটু এদিক ওদিক তো হবেই। আর এই আমি একটা কথা বলি, আজকে সন্ধ্যাবেলা রোল খাইছো? কি রোল? এই যে রুটিগুলো আছে, কালকে যে রুটিগুলো এক্সট্রা হয়েছিল। ঠিক আছে, সকালবেলা মুগ ডালের চিল্লা খেতে খেতে তোকে সন্ধ্যায় কি খেতে হবে এটা প্ল্যান করতে হবে। আর সন্ধ্যাবেলা রোল খাই আর রাত্রেবেলা আজকে তো পুরো দিন কোনো কোথাও পড়া নেই না? না।
ওই জন্যই তুই এত প্ল্যান করছিস, সন্ধ্যায় রোল খেলে রাতে বিরিয়ানি খেতে পারবি না। তাহলে বিকেলবেলা রোল খাই। আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি বানাবো। আচ্ছা কি, আমি আচ্ছাটা ভুল করে বলে ফেলেছিলাম পিঙ্কি। তুই কি বানাবি? রোল। রোল আরে বানাবি? রুটিটা তো বানানোই আছে, তারপর ডিম দিয়ে করব। ও আচ্ছা ঠিক আছে। ডিম দিয়ে ওরম ওরম ওরকম শুনতে লাগে, ওটা করতে গেলে না তখন কঠিন মনে হবে হয়ে কিন্তু। যাবে, আমি বানাবো। বাচ্চা আর পেঁয়াজ- কয়েকদিন ধরে পিঙ্কি ও কি করছে, সবকিছুতে একটা করে সব মেস ক্রিয়েট করে দিয়ে blunder ব্লান্ডার করে দিচ্ছে। যেখানে হাত দিচ্ছে সেদিন আলু ভাজা ফেলে দিয়েছে, সেদিন তারপর আমাদের একটা কাঁচের। ননস্টিকের কড়াইয়ের ঢাকনা, কাচের ঢাকনা, সেটাও ভেঙে দিয়েছে। তারপরে দুধে জল দিইনি, বসিয়ে দিলাম। হ্যাঁ দুধে জল দেয়নি, মানে একটু স্ক্যাম করছে। একটু আগে মিক্সি গ্রাইন্ডারে ওই মিক্সচার গ্রাইন্ডারটাকে এত জোরে মানে দিয়েছে, পুরো ধোঁয়া বেরিয়ে গেছিল। অনেকক্ষণ ধরে করছিলাম। বকা খাবি একটু কিন্তু, মানিয়ে নে আমাকে। একটু মানিয়ে নে আমাকে, ওকে মানিয়ে নে। আর কটা আচ্ছা হবে? সন্ধ্যাবেলা কোথায় গেল? সন্ধ্যাবেলা দিদিমা যে দেশি মুরগির ডিমগুলো পাঠিয়েছিল, টোটাল 8টা দেশি মুরগির ডিম পাঠিয়েছিল দিদিমা, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো আজকে ভেবেছি ওগুলো দিয়ে রাতে আন্ডা বিরিয়ানি করব, বা এগ বিরিয়ানি যাই বলো না কেন। তো ওটাই ভেবেছি যে তার সঙ্গে রায়তা। রায়তা বাড়িতে শসা নেই, শসা টমেটো নেই। জোগাড় ঠিক আছে দেখছি। তো ওই 8টা দেশি মুরগির ডিম আছে, রাতে ভাবছি ডিনারে বিরিয়ানি করব। আর এত গরম তো ইচ্ছাও করছে না রান্নাঘরে, বাট শর্টকাট ওয়েতে একটু সিম্পল ভাবে করব আর একটু হেলদি ভাবে করব। মানে খুব বেশি বিরিয়ানির মতো মশলা টশলা অত বেশি দেবো না, একদম সাধারণ ভাবেই করে দেখবো যে কেমন হয়। আসলে আমি পার্সেল আনবক্সিং খুব একটা করি না, তো পিঙ্কি করে, ওই জন্য আমার অবস্থা দুর্বিষহ। আজকে এই পার্সেলটা এলো, গতকাল একটা আমি লিপ বাম অর্ডার করেছিলাম নিভিয়ার, ওইটা এসেছিল। আর আজকে এই সানস্ক্রিনটা আনবক্সিং করছি ওদের জন্য, মানে বোনরা যে সানস্ক্রিনটা মাখে, বোন মা ওরা সবাই যে সানস্ক্রিনটা মাখে, সেই সানস্ক্রিনটা অর্ডার করেছিলাম। কালকে আমি আর মা যখন বিকালবেলা ওই কানের মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছিলাম, তখন মানে তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হচ্ছি, আর সেই সময় ফোন এসেছে যে আপনার ডেলিভারি আছে। মানে তখন আমি মানে কোনো রকমের নিচে গিয়ে ডেলিভারিটা নিয়েছি, মানে রিসিভ করেছি প্রোডাক্টটা। এটা একটা সানস্ক্রিন, এটা দি ডার্মার 1% হাইয়ালুরনিক সানস্ক্রিন অয়েল ফ্রি ম্যাট জেল। এটাই বোনরা ইউজ করে, এটা খুব ভালো, মানে ওদের খুব ভালো স্যুট করেছে। আমি এটা অতটাও ইউজ করি না, আমার অন্য সানস্ক্রিন আছে। আমি আবার মুড়িয়ে রাখছিলাম, ভাব তুই কি অবস্থা আমার। আর কালকে বার আমি আমাদের অমরাবতীর মাঠে একটা মেলা বসেছে, এই মেলাটার নাম হলো কি মেলা জানো? এক্সপো মেলা। এক্সপো মেলা। তো ওই এক্সপো মেলাতে গেছিলাম। জানিস মেলাতে ঢোকার আগে আমি, মা, পিঙ্কি তিনজনে মিলে বলছি যে কিচ্ছু কেনাকাটা করব না। এবার ও দেখেনি, ও তো পড়তে গেছিল, তাই আমি ভাবলাম বসি এগুলো নিয়ে, তোমাদেরকেও দেখাই ওকেও দেখাই। তো কি বলছিলাম জানো, হ্যাঁ মেলাতে গেছিলাম, তো যাওয়ার আগে ভাবলাম যে কিচ্ছু কিনবো না, জাস্ট এমনি ঘুরে চলে আসবো। তারপর এত কিছু কিনে নিয়েছি। এটা একটা স্টিলের ঝুড়ি কিনেছি, কারণ অনেক গরম জিনিস ওই জল থেকে প্রেসার কুকার থেকে নামানোর জন্য তখন প্লাস্টিকের তো ঝুড়িগুলো ইউজ করা যায় না, তো ওই জন্য এইটা কেনা হয়েছে। আর এইটা কি বলে, চিমটে বলে এটাকে। অনেক সময় সেদিন আমরা একটা পমফ্রেট ফ্রাই বানিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম তন্দুরি পমফ্রেট ফ্রাই, তো তখন ওল্টানোর জন্য এরকম একটা চিমটের দরকার পড়ছিল, তো জন্য এটা দেখতে পেয়েছিলাম মেলাতে, তাই নিয়ে নিয়েছি। আর এই যে দুটো, আমি খুলছি না, দুটো একদম ভীষণ বড় সাইজের কাচের বয়াম নিয়েছি। এই বয়ামগুলো আচার বানানো হবে। আমাদের অলরেডি একবার আচার বানানো হয়ে গেছে, অল্প করে বোন বানিয়েছে, কিন্তু আমি তখন শ্যুট করতে পারিনি বা ভিডিও নিতে পারিনি, তোমাদেরকে শেয়ার করব রেসিপিটা পরে আরও একবার বোন যখন বানাবে এই কাচের বয়ামগুলো ভরার জন্য। কারণ মানে আমের সিজনটা চলে গেলে তারপরেই কাচের বয়ামে ভরে রাখবো, তো বেশ অনেকগুলো দিন যাতে আচার খেতে পারি, আমের স্বাদটা নিতে পারি। তো তখন আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। আসলে বোন যেদিন বানাচ্ছিল সেদিন আমার শরীর একটুও মানে আমার এনার্জি ছিল না যে আমি উঠি গিয়ে বোন বানাচ্ছে একটু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। ও আমাকে বারবার বলছিল তুই ভিডিও করবি না, ভিডিও করবি না। মানে আমার এত মাথা ব্যথা করছে, এত শরীর খারাপ, কাশি হচ্ছে যে আমি আর করতে পারিনি। তো পরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। এই কাচের বয়াম দুটো বেশ ভালো রিজনেবল দামে পেয়েছি, দুটো 100 টাকা করে পেয়েছি। বাহ, আচ্ছা এটা একটাতে কি আম তেল আর একটাতে না না, এই দুটোতেই আমের আচার রাখা হবে। আর একটা আরো একটা কাচের বয়াম আমাদের আছে যেটাতে কফি রাখা হয়েছে, যেটাতে গত বছর আম তেল রেখেছিলাম, ওইটাতে আম তেল রাখবো। আর এই দুটো ভর্তি করে আচার রাখবো। আসলে আমাদের বাড়িতে আচার খেতে আমরা সবাই এত ভালোবাসি
যে এই আচার হয়তো 2টো বয়াম ভর্তি করে রাখবো, সেটা কদিন চলে এটাই দেখার। কারণ মানে মানুষ ভাতের সঙ্গে আচার খায়, আমরা আচারের সঙ্গে ভাত খাই, খেয়ে উঠে আবার আচার খাই। আচার খেতে পছন্দ করি। আর পিঙ্কি আচারটা বানায়ও দুর্ধর্ষ, মানে আমি অনেক জায়গায় আচার খেয়েছি, আমি আচার খেতে বরাবরই ভীষণ ভালোবাসি, আমি টক মিষ্টি ঝাল এই যে স্বাদটা আমার খুব ভালো লাগে। বাট আমার মনে হয় যে ওর হাতের আচারটাই বেস্ট। ও যে আচারটা বানায়, আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ও খুব ভালো আচারটা বানায়, বিশেষ করে আমের আচারটা। তো এই হলো মেলা থেকে আমাদের কিনে আনা জিনিসপত্র। বল কেমন শপিং করেছি? দারুণ দারুণ। এই রে সানস্ক্রিনটা আজকে থেকে মাখা শুরু কর, কয়েকটা দিন সানস্ক্রিন করে। আর এখন যা বাইরে গরম, সানস্ক্রিন ছাড়া বেরোনো মানে নিজের মুখ নিজে পুড়িয়ে বাড়ি আসা। এই বাবা খুলে গেল। এই যে আমাদের গরম গরম চিল্লা চলে এসেছে। সবার কটা করে? 2টো করে? জানি না, ও আসো। দাঁড়া একটা ছবি তুলবো। তুই কোনো টেস্ট পাচ্ছিস না? মানে ক্রিস্পি বাঁধাকপি, মুগ ডাল। কয়েকদিন ধরে আমার বাড়িতে ফ্যান চলছে, আমি জোরে বলছি, ফ্যান বন্ধ করা পসিবল নয়, খুব গরম। কয়েকদিন ধরে আমার বাড়িতে খুব টেস্টি জিনিসপত্র রান্না হচ্ছে, কিন্তু আমি এমন বেচারা, আমি কোনো খাবারের স্বাদ আলাদা করতে পারছি না। মানে আমার ওষুধের জন্য, আমি যে ওষুধগুলো খাচ্ছি সেটার জন্য আমার জিভের টেস্ট চলে গেছে সব কিছুই। মানে মা যাই তরকারি রান্না করছে সবেরই আমি সেম স্বাদ পাচ্ছি, শুধুমাত্র একটা জিনিসের জন্যই আমি খাবারটা খেতে পাচ্ছি, সেটা হলো ওর হাতের আমের আচার। আর ওই আমের আচারের টেস্টটা আমি বুঝতে পারছি, মানে ওই খাট্টা মিঠা ওই টেস্টটা আমার জিভে বোঝা যাচ্ছে, বাকি কোনো টেস্টে আমি বুঝতে পারছি না। কালকে রাতে বাচ্চারাম থেকে দই বড়া নিয়ে এসেছিলাম, সেই দই বড়া রাতে খেয়েছি। দই বড়াও মানে সেম, শুধু মনে হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা কিছু খাচ্ছি, বাট বুঝতে পারছি না কি খাচ্ছি। আজকেও এটারও সেম লাগছে, খাচ্ছি, কিন্তু আমি একদমই কোনো স্বাদ পাচ্ছি না, এটা আমার কোনো স্বাদ পাচ্ছি না। ঠিক আছে, আমার চুলটা কেটে দিয়ে দাও। ও আমার মাকে আবার হেয়ার কাট করিয়ে দিতে হবে। আমার মা, শোনে এইটা তো বললে এপিক হয়ে যাবে। আমার মা মানে আমি জানি না এরকম কেউ করে কিনা। একদিন আমার মায়ের মনে হচ্ছে খুব গরম লাগছে, মা পাচ্ছে না। আমার মায়ের চুলটা একটু লম্বা হয়ে গেছিল, তো আমার মা নিজেই মানে গরমের জন্য চুল কেটে ফেলেছে, নিজে জাস্ট এরকম ধরে চুল কেটে দিয়েছে। খুব একটা সমান করতে পারিনি, তো আমাকে আরেকবার কেটে দিতে হবে। মানে গরমের ঠেলায় তাহলে কত গরম পড়ছে যে আমার মা চুলই কেটে দিয়েছে। ভুলভাল কথা কাকে বলে? আমি না ভীষণ ভুলভাল বকি, মানে অনেকদিন পর ব্লগ করলে না এই সমস্যা হয় যে কি বলবো না বলবো কিচ্ছু বুঝতে পারি না। বোন ব্লাউজ বানানো শিখে গেছে, তবে সিম্পল ব্লাউজগুলো শিখেছে, যেগুলো লিনেন ছাড়া যে ব্লাউজগুলো হয় সেগুলো শিখে গেছে। ও নিজের জন্য 4টে মতো ব্লাউজ বানিয়েছে, তাই তো? 4টে ব্লাউজ বানিয়েছে, আমি শর্টসে দেখিয়েছি, তোমরা হয়তো আশা করি দেখেছো। তো 4টে ব্লাউজ লিনেন ছাড়া বানিয়েছে। এখন যেটা ও শিখছে সেটা হলো লিনেন দেওয়া ব্লাউজ, মানে যেগুলো ওই শাড়ির সাথে যে কাপড়গুলো আসে, যেগুলোতে লিনেন দিয়ে বানাতে হয়, নইলে টেকসই হয় না, ওই লিনেন দিয়ে যে ব্লাউজটা, ওটা এখনও শিখছে। তো আমি ওকে 2টো আমার ব্লাউজের কাপড় দিয়েছি, নতুন শাড়ি যেগুলো ছিল। তো আমি বলেছি তুই শেখ আর আমারও ব্লাউজ হয়ে যাবে। তো 2টো বানাচ্ছে আমার জন্য। আর এরপরে ও প্যাডেড ব্লাউজ শিখবে, মানে আস্তে আস্তে ব্লাউজে চলে এসেছে এখন। মোটামুটি আগে যা ফ্রক ছিল, প্যান্ট ছিল, যা সেগুলো সমস্ত শিখে গেছে, এখন ব্লাউজটা চলছে। এবার ব্লাউজের অনেক রকমের ধরন থাকে, তো তার মধ্যে শিখছে আর কি। প্রথমে লিনেন ছাড়া শিখেছে, এখন লিনেন দেওয়া শিখছে। এই যে তোমাদেরকে দেখাবো না একটু। এখানে কালকে ও অনেকগুলো লিনেন নিয়ে এসেছে, মায়ের জন্য একটা ব্লাউজ বানানো হবে। আমার একটা কাপড় এক্সট্রা ছিল ব্লাউজের, এই লাল কাপড়টা, এইটা দিয়ে ও মাকে ব্লাউজ বানিয়ে দেবে। হ্যাঁ, এটা আমার একটা পিঙ্ক সিল্কের শাড়ি কিনেছিলাম, তোমরা আশা করি দেখেছো। তো ওই শাড়ির ব্লাউজ বানাচ্ছি, আর এই কাঞ্চি কটনটার ব্লাউজ বানাচ্ছি। তার জন্য সমস্ত লিনেনও কিনে নিয়ে এসেছে। তাই না? এই শাড়িটা তো, এই শাড়িটা ভীষণ সুন্দর। আর বোনের জন্য একটা প্যান্টও বানানো হচ্ছে, ওই ন্যারো ফিট যে প্যান্টগুলো হয় না কুর্তির নিচে পরার জন্য, ওরকম একটা প্যান্টও বানানো হচ্ছে এই বোনের জন্য। তোর জন্য কাপড় কেনা হয়েছে, এই কাপড় দিয়ে প্যান্ট বানানো হবে। তুই তোর জন্য তো একটা সাদা কাপড় কিনেছিলিস প্যান্ট বানাবি বলে, সেটা কোথায়? ও আচ্ছা, আগে ওরটা বানাবি তো? মাপ নিবি না ওর? ও নাম, তোর হাইট চেক করা হবে নাম। আমারটা দিয়ে এক্সপেরিমেন্ট করছে। কেন এক্সপেরিমেন্ট করছো? ও তো বানাতে জানে, কি কথা? ও বললোই না। আরে না, তুই না, একটু পালাজো, দরজাটা একটু খোলা রাখবে, পালাজো টাইপের বানাবে, তাই তো? লুজ ফিটিং হবে। ও পড়তে টরতে যায় তো, ওর বসতে হয়, তো তার জন্য লুজ ফিটিং হলেই ভালো হবে। আরে হাইট তো এরকম করে নিবি।
ওরম করে হাইট মাপা যাবে না, তুই নাম। ওই দেখ ওরকম ভাবে হাইট মাপা যায়, তুই বিছানা থেকে নাম। এখন মাপ নেওয়া চলছে, কাস্টমার এসেছে টেলারের কাছে, কিন্তু টেলার খুব একটা বিরক্ত কাস্টমারকে নিয়ে। করে দিতে চায় না। করে দিচ্ছে কে তাহলে? ওটা তো বন্ধু। একটু হিল করবো, উঁচু করবো। আরে হিল পরবি বলে তুই পা উঁচু করছিস কেন? কি দেখ, মানে ও টেলার মাপ নিতে ইচ্ছুক নয়, ও নিজে কোমরে ফিতে বেঁধে ও মাপ নেবে। এখন নিয়ে নিলি, আরেকবার হয়ে গেল ভালো। আর কিছু নে, আর আমি আমার হিসাব করতে হবে, তুই যা বস এবার। আরেকটু কিছু নে, না ওর চাপে দিও। একবার হাইটটা মেপে নে। আমার হিসাব করতে হবে। কি জ্বালাস তুই টেলারকে, এটা মেপে নে ওটা মেপে নে সেটা মেপে, ওর বাপা হয়ে গেছে কিন্তু তাও। ও যেখানে যেখানে পরীক্ষা দেয় বাড়ি এসে সবাইকে দেখায় ও কত পেলো, কম পেলেও দেখায় বেশি পেলেও দেখায়। তো এই হচ্ছে ওর ইংলিশ খাতা। কত পেয়েছিস? এটা 85 এর হয়েছিল আর এটা 100 এর হয়েছিল। এটাতে 86 পেয়েছি, এটাতে 74 পেয়েছি। আচ্ছা, এটা 100-এ হয়েছে। আমার মা দেখে না যে কততে পরীক্ষা হয়েছে, ধরো 10-এ পরীক্ষা হয়েছে, ঠিক আছে, আমার মা যদি বললাম যে আমি 8 পেয়েছি, হ্যাঁ আমার মা বলবে হ্যাঁ মাত্র 8 পেয়েছিস, আমার মা দেখবে না যে কততে পরীক্ষা হয়েছে, যদি দেখে নাম্বার কম তার মানে কম, তার মানে কম পেয়েছিস। এইবার মনে হচ্ছে তোর হাতের লেখাটার একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। এক্ষুনি মার্কেট যাবো বলবে হয়নি। ওর হাতের লেখা নিয়ে আমার মা যা করে, বাপরে ভালো বাপ। লাগছে সত্যি। আর কি করতে হ্যাঁ এই দেখ বনু, ইংলিশ হাতের লেখাটা একটু ইমপ্রুভমেন্ট হয়েছে না? দেখ দেখ দেখ, একটু ভালো করে দেখ। ঠিক আছে, মানে আমি এই দেখ ও এমনি শুধু ঠিক আছে বলেই ছেড়ে দিল। না না একটু ভালো হয়েছে রে হাতের লেখাটা, আগে তুই একদমই বড্ড বাচ্চাদের মতো লিখতিস। আমার এখনো বাংলা হাতের লেখাটা ঠিক হলো না। ইংলিশ হাতের লেখাটা তো ঠিক, ইংলিশ হাতের লেখা দেখবি মোটামুটি সবার খুব ভালোই হয় বল। ইংলিশ হাতের লেখা খুব একটা কারণ খারাপ হয়। আমি ব্যক্তি যা দুটো দিলে খুব সুন্দর। বাবা নিজেই নিজের ঢাক পেটাচ্ছে, বলছে হ্যাঁ আমি ব্যক্তি যার বাংলা ওর ইংলিশ বাংলা দুটোই হাতের লেখা সুন্দর। আমি বুঝতে পারি না, সো সরি। ও একটু পেঁচিয়ে পেঁচিয়ে লেখে। তুইও পেঁচিয়ে লিখিস। আমার হাতের লেখা পেঁচানোই। এইটুকু সময়ের মধ্যে বোনের প্যান্টের কাপড় কাটাও হয়ে গেছে, এখনো স্টিচিং করতে বসেছে। কি ফাস্ট তুই শিখে গেছিস বুনু। আগে বুনু এটা হাতে সেলাই করতো, তারপর মেশিনে বসতো, এখন ওর ডিরেক্ট সেলাই করতে বসে গেছে, এখন আর ও হাতে সেলাইটা করে না। এটা ইজি। এটাকেই বলে ইমপ্রুভমেন্ট, কাজের ইমপ্রুভমেন্ট হয়েছে তোর। আচ্ছা আপনারা বলে ফেলুন যে আপনারা কি স্ক্যাম করেছেন। স্ক্যামটা হচ্ছে ও উল্টো লাগিয়েছিল। মানে প্যান্টটা এতক্ষণ উল্টো সেলাই হচ্ছিল। না একটা পোর্শন পোর্শন ও উল্টো লাগিয়েছিল। সেখান থেকে উল্টো হয়ে গেছে। এই গন্ডগোলটা সৃষ্টির পেছনে দায়ী কে? মধু বল বল ঘুম থেকে উঠলো, এতক্ষণ ধরে ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে একটা কাণ্ড পাকিয়ে দিয়েছে। ও ঘুম থেকে উঠলো, উঠে বলে সত্যি প্যান্টটা কত হয়েছে একটু দেখি। হ্যাঁ, আমি ওকে দেখলাম, তারপর আমি দেখলাম না যে আমি ঠিক ঠিক কি কি করলাম। তো তারপর ওর সাথে কথা বলতে বলতে তুই গন্ডগোল পাকিয়ে দিয়েছিস। অমনি সব জিনিস আমার দোষ। তো তুই দোষ করেছিস, ওই জন্য তোকে বলছে। আরে আমি তো শুধু প্যান্টটা দেখতে গেলাম। দেখতে গিয়ে কাণ্ড পাকিয়ে দিয়েছিস। বাবা তুই ওকে আবার সেলাইটা খুলতে দিয়েছিস, দেখিস আবার। আমি বললাম যে ভুলটা হয়তো আমার জন্য হয়েছে, তো ঠিকটাও কিন্তু আমার জন্যই হচ্ছে, কারণ যখন প্যান্টটা পুরোটা হয়ে গেল তো আমি তখন দেখছি যে চকটা সামনের দিকে রয়েছে, তো আমি ওকে বলছি যে এটা মুছবি না। ও তারপরে দেখে বুঝলো যে ও ভুল সেলাই করছিল উল্টো এতক্ষণ। লাগিয়েছে। আমি ভুলও করতে পারি, আবার ঠিকও তো করতে পারি, তাই না? আচ্ছা ভুলও করিয়েছিস তুই, ঠিকও করিয়েছিস তুই, বা সব কালারের সুতো আছে। বড়লোক। বড় লোক। দেখ আমগুলো নিয়ে এলো, সব খেয়ে নিল একা একা। তুই আনলি তো আমার জন্য, আমার জন্য এনেছো তো? সবার জন্য তো আমি তো একটা খেলাম, সব খেয়ে নিয়েছে। পিঙ্কি তোকে দিয়েছে একটাও? বাহ, তোকে দুটো দিয়ে সব খেয়ে নিয়েছে, তোকে দুটো, ওকে দুটো। বাকিগুলো তোর। বাহ, তুই যখন আমগুলো আনতে গেছিলিস তখন ও বলছে দোষটা কারোর ওপর চাপালে মনে একটু শান্তি হয়। তোর ওপর দোষ চাপিয়েছে ও। তার মানে ও শুরু থেকেই ভুল করছে। হ্যাঁ তোর ওপর দোষ চাপিয়েছে। আপনি বলেন যে দেখলি কাল যে আমি সেলাই করছিলাম। হ্যাঁ, তার মানে নিচে থেকেই তো করলি, আমার জন্য তো নয়। ও
ও ইচ্ছে করে চাপালো না। হ্যাঁ, ওর ওপর দোষ চাপিয়ে দিয়েছে। ও যে আম আনতে গেছে বলছে কারোর ওপর দোষ চাপালে মনটা শান্তি হয়। আমি বললাম মানুষ এই শান্তিটাই খোঁজে, মানুষ নিজে ভুল করে অধিকাংশ ক্ষেত্রে অন্যের ওপর দোষ চাপিয়ে দিতে পারলেই শান্তি হয়। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। বাবা ও আবার বলছে এটাই হচ্ছে পৃথিবীর কেউ নিয়ম। কারোর ভুল দোষ স্বীকার করতে চায় না। কি করে বুনু কি করে? কেউ কারোর দোষ স্বীকার করতে চায় না। তুই একবারও বললি না কিন্তু বোনো আমার ভুল হয়েছে। তুই পট করে বললি কি আমি ঘুম থেকে উঠেছি তাই ওর ভুল হয়ে গেছে। তাহলে নামগুলো দেবো না। আমাকে দে তো একটা। এই গরমের মধ্যে ভয়েস ওভার করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ এই মুহূর্তে আমার জন্য। এতক্ষণ আমি এডিটিং করছিলাম, এখন একটা ভয়েস ওভারও কমপ্লিট করে নিলাম। গত 2 দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। তার আগে যেগুলো শ্যুট করা ছিল সেগুলো তো তোমরা দেখতে পাচ্ছিলে। গত 2 দিন ধরে আমি কিছু পোস্ট করতে পারিনি, কারণ আমার শরীর এত খারাপ লাগছিল, আমি কোনো শ্যুটও করতে পারিনি, কিছু করতে পারিনি। তো আজকে একটা মিনি ব্লগ পোস্ট করব, তো সেই জন্য ভয়েস ওভারও কমপ্লিট করে নিয়েছি। ওটাকে এখন এডিট করে তারপর আমি স্নান করতে যাবো। প্যান্টটা ও যে বানালো সেটার কথাই তো বলছি। এই যে একটু আগেই জাস্ট বোন যে প্যান্টটা কাপড়টা কাটতে বসলো, সাথে সাথে কাটাও হয়ে গেছে। 1-1.5 ঘন্টার মধ্যে প্যান্টও রেডি হয়ে গেছে। 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বানিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে ফিটিংসটা। ও এটা একটু পালাজো টাইপের রেখেছে, মানে খুব বেশি ন্যারো ফিট করেনি, হালকা একটু লুজ ফিটিং রেখেছে। যেহেতু ও টিউশন যায় তো সেখানে ওকে মাটিতে বসতে হয়, তো একটু লুজ ফিটিং থাকলে কি হয়, বসতে সুবিধা হয়, তাই তো? ওই জন্যই তো লুজ বানাতে বলেছিলাম একটু। আর ইউ হ্যাপি? ইয়েস। এই ও অনেক তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে রে। ইয়েস, আমাদের পাকাপোক্ত টেলার এখন একদম প্রফেশনাল হয়ে গেছে। অনেক তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে। চল আমি এবার চাল কিনতে যাব। হ্যাঁ, এখন ওই দুপুরবেলা বিরিয়ানির জন্য চাল কিনতে যাচ্ছে। শুধুই চাল লাগবে, আর কিছু না। না আর কিছু না। কালকেই আমরা সন্ধ্যাবেলা বেরোলাম, কালকে যদি চালটা নিয়ে আসতাম। সব এনেছি, ভুলে গেছি। আমি বিরিয়ানির মশলাও নিয়ে এসেছি, মানে গোটা গরম মশলা, কিন্তু চালটাই ভুলে গেছি। যাই হোক, এই সামনের দোকান থেকে তুই নিয়ে চলে আয়। 3টে বেজে গেছে, এই মাত্র জাস্ট স্নান করে আসলাম, এখন একটু স্কিন কেয়ার করছি। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট প্লেস কোনটা, আমি মানে কোনো কিছু না ভেবেই বলে দেবো বাথরুমে শাওয়ারের তলায় বসে থাকলে এত আরাম লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ওর থেকে ভালো জায়গা আর অন্য কোথাও নেই। আর সবচেয়ে বড় নিউজ হলো, আমি জানি না তোমরা কখনো শুনেছো কিনা, এই ল্যাপটপের মধ্যে কখনো শুনেছো যে পিঁপড়ে ঢোকে, মানে ল্যাপটপের মধ্যে পিঁপড়ে ঢুকে গেছে। আমি এখন এটাকে চার্জে দিয়েছি, যাতে যদি একটু গরম হয়ে যায় এবং ভেতর থেকে পিঁপড়েগুলো বেরিয়ে চলে আসে, যা ঢুকেছে। আমি তো বুঝতেও পারছি না। এবার জানি না সিস্টেমে কোনো ক্ষতি করছে কিনা, বাইরে থেকে ওরমভাবে তো বোঝা সম্ভব নয়। ল্যাপটপ তবে চলছে, অনেক পিঁপড়ে ভেতরে ঢুকে গেছে, একটার পর একটা বেরোচ্ছে ভেতর থেকে লাইন দিয়ে। তো আমি একটু চার্জ দিলাম, দেখা যাক কি হয়। আমরা নতুন একটা ট্রিক্স ফলো করছি, ঠিক আছে, দুপুরে যাতে একটু আরাম করে লাঞ্চ করতে পারি। এই রান্নাঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছি, প্লাস ওদিকে সমস্ত দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, আর মায়ের ঘরে এসি চালিয়ে দিচ্ছি। তো তারপরে এই দরজাটা খুলে দেওয়ার ফলে এখানে একটা খুব সুন্দর হাওয়া থাকে, ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া চলে আসে। এখানে আমরা আরাম করে লাঞ্চ করছি। আজকে কি আছে একটু বল মনু? আমডাল, টক ডাল আছে, এটা একটা কিছু ভাজা আছে, ভাজা হচ্ছে পটল, কুদরি, আলু সমস্ত কিছু, আর চাটনি, আলু সিদ্ধ। চাটনি না, ওটা আচার। আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ, চলো লাঞ্চ করে নিই। সমস্ত লিমিট ক্রস করে গেছে পিঁপড়েরা। এখন সব কিছু ছেড়ে আমার ওষুধের এই যে সিরাপের বোতলের মধ্যেও পিঁপড়ে ঢুকে গেছে। মানে কি করে সম্ভব, এটার মধ্যে ঢুকে গেছে। পিঁপড়েদের মনে হয় শরীর খারাপ হয়েছে, পিঁপড়েরাও সিরাপ খেতে চাইছে। আচ্ছা, আমি ভিটামিনের সিরাপটা খেলাম, ওটা যতটা মিষ্টি আর এখন যেটা আমাকে দিচ্ছে এটা ঠিক ততটাই তেতো। এক্সপ্রেশনটা আজকে ক্যাপচার হবে। এক্সপ্রেশন না কিছু না, আমার ভাল লাগে না এটা খেতে। এটা খাওয়ার পর না না তেতো তেতো বিশ্বাসই তেতো করে না, এটা তেতো, এটা প্রচন্ড তেতো। তুমি একটুখানি 1 ফোঁটা খেয়ে দেখা আর একটা 10 ml খাওয়া, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তোমার কাশি হয়নি? এই সিরাপটা আমাকে যখন ডক্টর মানে রেকমেন্ড করেছেন, উনি আমাকে বলছিলেন যে এটা প্রথমে 10 ml খাবে, যদি দেখো হাত ফাত কেঁপে যেতে পারে, মানে কাঁপাকাঁপি শুরু হবে। আমার প্রথম 2 দিন তাই হচ্ছিল, হাত কাঁপছিল এরকম একা একা। তো তারপর আমি 10 ml থেকে ওটা 5 ml খাচ্ছি। মানে সিরাপটা একটু কড়া আছে, মানে খেলে খুব মাথা ঘুরিয়ে দিচ্ছে। যে তোমার কাশিটা অনেক বেশি হচ্ছিল ওই জন্য। তুমি শুধু তোমার কাশি হচ্ছে না, তুমি 10 ml খাবে, মানে কাশি হচ্ছে না মা 10 ml খাবে। যাই হোক, আমরা এখন সবাই মিলে এসিতে
বসেছি, প্রচন্ড গরম লাগছে। আর কালকে বুনু ও মধ্যমগ্রাম পড়তে যায়, তো ওখান থেকে আসার সময় মধ্যমগ্রামের ওই মিষ্টি দোকানটা থেকে, যারা তোমরা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো ওইখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, ওটার নাম কি ছিল? অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার। ওখানকার ওই বেকড রসগোল্লার প্রেমে আমরা পড়ে গেছি। একবার যখন ও প্রথম দিন পড়তে গেছিল তখন নিয়ে এসেছিলাম, তো আবারও বোন ওই মিষ্টিটা নিয়ে এসেছে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে বেকড রসগোল্লা নিয়ে এসেছে। কিন্তু বিছানায় খাবি? এটা ফ্রিজে রাখার পর না একটু শক্ত হয়ে যায়, সদ্য এনে খেলে বেশি ভালো লাগে। প্রথমে আমি ভেবেছিলাম বিরিয়ানিটা আমি একাই বানাবো, মানে এগ বিরিয়ানি, যেটা সকালবেলা তোমাদেরকে বললাম, বাট মা বললো যে না, একা বানাস না, প্রচন্ড গরম, একা পারবি না, আর তাড়াতাড়ি করার জন্য সবাই মিলে হাত লাগালে তবেই তাড়াতাড়ি হবে। তো মা বললো মা আমাকে হেল্প করে দেবে। তো এখানে দিদিমার বাড়ি থেকে দেশি মুরগির ডিম দিদিমা আমাদের জন্য পাঠিয়েছিল, সেগুলো আমি ফ্রিজ থেকে বের করেও নিয়েছি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ডিমগুলো না খুব ময়লা, মানে আমাদের কিনে আনা ডিম যেরকম হয় সেগুলো নয়, অফকোর্স একদম ডিরেক্ট ওখান থেকে নিয়ে আসা, তো পরিষ্কার করতে হবে ভালো করে। আর এখানে ঘি, গরম মশলা সব আমি বের করে রেখেছি, প্লাস ওদিকে চালটাকে ভিজিয়েও রেখেছি। এবার এখানে না 8টা ডিম আছে, তো যদি সবাই 2টো করে খেতে চায় সেই জন্য মা আবার ডিম আনতে গেল, কারণ বাড়িতে ডিম শেষ হয়ে গেছে। ডিম, আলু এগুলো মা নিয়ে আসতে গেল, আর আমি টুকটাক এদিকে আয়োজনটা করে রাখছি, তাহলে মা এলে শুরু করে ফেলবো। আর হ্যাঁ, দুপুরে আমরা 4 জনে মিলে এমন ঘুমিয়েছি, ডিরেক্ট 5:45 আমাদের ঘুম ভেঙেছে। মানে আমি ঘুম থেকে উঠে দেখছি মা তো তাড়াতাড়ি উঠে যায় পুজো টুজো দেবে বলে, মাও ওঠেনি, মানে কেউ বুঝতেই পারেনি যে সন্ধ্যা হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, তোমাদেরকে একটু রান্নার আপডেটটা দিয়ে দিই। চিমনি চলছে, আমি একটু জোরে কথা বলার চেষ্টা করব যাতে শুনতে পাও তোমরা। এখানে ভাত ফুটে গেছে, আর একটু হলেই বোধহয় নামিয়ে নিতে হবে। আর এখানে বেরেস্তাটা আমি রেডি করছি। আজকে খুব ফাস্ট আমি বিরিয়ানিটা বানাচ্ছি, খুব তাড়াতাড়ি করে ফেলেছি। বোন আমাকে একটু হেল্প করতে চলে এসেছে, ও আলুগুলো কেটে দিচ্ছে। আর এদিকে আমরা মিলিয়ে মিশিয়ে রেখেছি, মানে দেশি মুরগির ডিম প্লাস এমনি নর্মাল যে দোকান থেকে নিয়ে আসা ডিম মিলিয়ে মিশিয়ে রেখেছি। ফাইনালি এখানে ডিম কষা আমাদের হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাই। আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে। এখন জাস্ট বিরিয়ানির লেয়ারিংটা করব, করেই আমি ফ্রেশ হতে চলে যাব। এই বিরিয়ানিটা বানাতে গিয়ে একটা স্ক্যাম হয়ে গেছিল। দিদিমার যে ডিমটা পাঠিয়েছিল ওটা তো দেশি মুরগির ডিম, আর তার সঙ্গে আমরা নর্মাল পোলট্রির যে মুরগির ডিম সেটাও দিয়েছিলাম। এবার পোলট্রি মুরগির ডিমটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেশি মুরগির ডিমটা সেদ্ধ হচ্ছিল না, মানে ছাড়াতে গিয়ে দেখছি একদম উঠে উঠে আসছে। ওটা আবার একটু শক্ত করে ভাজতে হলো, নইলে সমস্যা হচ্ছিল, মানে কুসুমটা বেরিয়ে বেরিয়ে আসছিল। তো দেশি মুরগির ডিমের একটু সেদ্ধ করতে বোধহয় সময় লাগে, রোজ তো খাওয়া হয় না, তাই কোনো আইডিয়া নেই। যাই হোক, চলো এখন বিরিয়ানিটা লেয়ারিং করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমাদের বিরিয়ানির লেয়ারিং করা হয়ে গেছে। এটা দেখতে খানিকটা এরকম লাগছে। বাবা, এটা করতে করতে যদি এদিকে পড়ে যায়, এতক্ষণ যে দীর্ঘ খাটনির ফল এটা পুরো নষ্ট। আমরা সবাই মিলে ভেবে স্নান হয়ে গেছে। ওটাতে করি, ওটা ব্যাস, আমাদের বিরিয়ানি রেডি। কটা থেকে করছি আমরা পিঙ্কি? 7টা থেকে, না 6টা থেকে, কোথায় 7টা থেকে করছি, এখন 9টা বাজে। মানে যতই ফাস্ট করি না কেন, বিরিয়ানির তো কিছু মিনিমাম প্রিপারেশন লাগে, সেটা তো লাগবেই, সেটুকু সময় তো দিতেই হবে। যাই হোক, আমি খুব খুশি, অনেকদিন পর আমি বিরিয়ানি খাবো। আমি জানি না আমি স্বাদ পাবো কিনা, কারণ আমি কোনো কিছু স্বাদ পাচ্ছি না, বাট ওই আর কি, খাবো। এও হাসছিস কেন? সবাই বলে আমার বাড়িতে চিকেন হয় না, আজকে চিকেন হয়েছে। এটা বাবা রান্না করেছে, তাই আমি একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটাকে মেশা, একটু চামচ দিয়ে মিশিয়ে দে, কি সুন্দর একটা স্মেল আসছে। আর এই যে আমি স্যালাড কেটেছি। আজকে একদম ভাতটা পারফেক্ট হয়েছে মনে হচ্ছে। সবাই বলে যে আমাদের বাড়িতে চিকেন হয় না, ওই জন্য আজকে আমি বাবা চিকেন রান্না করেছে দেখিয়েছি। এই যে আমরা গরম গরম বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। কোনটা আমার? এটা দে, আমাকে একটু স্যালাডগুলো সাজিয়ে দে। সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কার বল? কার? আমার। কেন, তুই কি করেছিস রে? আমি চাল এনেছি। বাহ, ও চাল এনেছে। বলো মা, আমার গুরুত্বপূর্ণ ভূমিকা তো। আমি চাল না আনলে কেউ রান্না করতে পারতো না। একটু ক্রেডিট দিচ্ছিলে, আমি কিছু করিনি, তবুও তোমরা কি বলবো। সো
সো গতকাল অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমার ব্লগটা শেষ করা হয়নি। সরি ফর দ্যাট। এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই, লাভ ইউ অল।